না, আমি যাবো না। মাম্মার মতো তুমিও বকে তো। কাঁদতে কাঁদতে বলে ইহান। তুই যাবি না? চল বলছি। ইহানকে টানতে থাকে ঋতু। শামিন ধমকে ওঠে। কি হচ্ছে কি এসব? আমি বাচ্চাদের সাথে তুই তুকারি পছন্দ করি না ঋতু। যাও এখান থেকে, যাও বলছি। ও আজ আমার কাছে থাকবে। ঋতু আমতা আমতা করে বলে। আপনাদের বড্ড বিরক্ত করবে ভাইয়া, ভাবিকে ঘুমাতে দেবে না। অসুবিধা নেই ঋতু, তুমি যাও। আলো ঋতুর দিকে তাকিয়ে বলে ওঠে। ঋতু আর ইলহাম দাঁড়িয়ে থাকে চুপচাপ। শামিন এক পলক আলোর দিকে তাকিয়ে কোনো বাক্য ব্যয় না করে ইহানকে নিয়ে ঘরে ঢুকে ঋতু আর ইলহামের মুখের উপর দরজা বন্ধ করে দেয়। ইহান মাথা ঘুরিয়ে আলোর দিকে তাকায়। আলো ঠোঁট বাঁকিয়ে হেসে তাকে স্বাগত জানায়। এক পলক আলোর দিকে তাকিয়ে মাথা ঘুরিয়ে শামিন ইহানের দিকে তাকিয়ে আলোকে শুনিয়ে বলে। বাবা, আজ রাতে তুই আমাদের কোলবালিশ ওরফে ব্যারিকেড। ইহান বড় বাবার দিকে তাকিয়ে আছে। সে কিছু বুঝতে পারছে না তার বড় বাবার কথা। আলো চুপচাপ বিছানায় বসে থাকে। বিছানা থেকে কোল বালিশ সরিয়ে ইহানকে শুইয়ে দেয় শামিন। তারপর আলোর দিকে তাকিয়ে বলে। ও খুব লক্ষ্মী বাচ্চা, একটুও হাত পা ছড়ে না। তুমি নিশ্চিন্তে ঘুমাও। আলো গিয়ে একপাশে চুপচাপ গুটিসুটি মেরে শুয়ে থাকে। শামিন বাতি নিভিয়ে দেয়। কিছুক্ষণ পরে ইহান উঠে বসে। শামিন উঠে বসে আবারও বাতি জ্বেলে দেয়। আলো ওপাশ ফিরে দুজনের কাণ্ড কারখানা পর্যবেক্ষণ করতে থাকে। মনে হচ্ছে আজ রাতে আর ঘুমোতে দেবে না এই দুইজন। বলো বাবা, গল্প বলো। শামিন অবাক হয়ে ইহানের দিকে তাকিয়ে আছে। তারপর বলে। এত রাতে মানুষকে বসতে দিলে শুতে চায়, আর তোমাকে শুতে দিয়েছি, তুমি গল্প শুনতে চাচ্ছ বাবা? ইহান জোর করতে থাকে। শামিন বলে ওঠে। গল্প আসছে না বাবা। না, তুমি বলবে। শামিন কোনো গল্প খুঁজে পাচ্ছে না বলার মতো। মুক্তিযুদ্ধের গল্প বলবে, নাকি শেখ মুজিবরের জীবনী বলবে, নাকি নেতাজি সুভাষচন্দ্র বসুর গল্প? এসব ছাড়া তো সে গল্প জানে না। ইহান আগ্রহী হয়ে তার বড় বাবার দিকে তাকিয়ে আছে। শামিন বলে। মুক্তিযুদ্ধের গল্প শুনবে? না, লাদা লানির গল্প। বাবা, এমন করলে কিন্তু তোমাকে তোমার পাপা মাম্মার কাছে দিয়ে আসবো। তুমি বলবে বলবে বলবে। শামিন একটা দীর্ঘশ্বাস ফেলে। ছেলেটা একেবারে তাদের স্বভাব পেয়েছে একরোখা। ইহানের দিকে তাকিয়ে শামিন বলে। এক ছিল রাজা, আরেক ছিল রানী। তারা দুজনে মরে গিয়েছে, খতম কাহিনী। এবার ঘুমাও বাবা। আলো শাড়ির আঁচল মুখে চেপে নিশ্চুপ হয়ে হাসছে শামিনের এমন অদ্ভুত গল্প শুনে। ইহান জেদ দেখিয়ে বলে। পতা গল্প। এখন মিমিক্রি করো। এখন? হ্যাঁ, মিমিক্রি করো। ইহান বাড়াবাড়ি হচ্ছে বাবা। মিমিক্রি করো করো করো। শামিন দ্বিতীয়বারের মতো দীর্ঘশ্বাস ফেলে বলে। একটু আস্তে কথা বলো বাবা, বড় মা ঘুমাচ্ছে। আচ্ছা বলো, কার মিমিক্রি করব? পুপিল। ঈশিতার? হুম। হাঁকারি দিয়ে গলার স্বর মেয়েদের মতো করার চেষ্টা করে বলে। ভাইয়া, এত দেরি কেন করলে? ভাইয়া, এটা খাচ্ছ না কেন? ভাইয়া, ভিজেছো কেন? ভাইয়া, এই শার্টটা পরেছো কেন? ইহান কুটি কুটি হয়ে যায় হেসে। বড় বাবা অবিকল ফুপির মতো বলছে। আলো অবাক হয়ে শামিনের কথাবার্তা শুনতে থাকে। এই লোক নাকি একজন নামী পলিটিশিয়ান। এ তো আস্ত একটা জোকার, বাচ্চাদের থেকেও বাচ্চা। শামিন ইহানকে বলে। হয়েছে? খুশি? এখন আমি ঘুমাই? না, এখন বলো মাল মিমিক্রি করে দেখাও। ইহান। মিমিক্রি করো বলো বাবা। শামিন তৃতীয়বারের মতো দীর্ঘশ্বাস ছাড়ে। আলো ওপাশে ফিরে ঘুমানোর ভান ধরে আছে। সে ভীষণ কৌতূহলী। ইয়াসার মির্জা তাকে নকল করবে। শামিন আলোর দিকে এক পলক তাকিয়ে ইহানকে বলে। তোমার বড় মাকে নকল করা একটু কঠিন বাবা, আমি চেষ্টা করছি। একটু থেমে কণ্ঠস্বরে আবারও মেয়েলি সুর এনে শামিন বলতে থাকে। ঘৃণা করি ইয়াস মির্জা, আপনি খারাপ ইয়াস মির্জা, ঘৃণা করি ঘৃণা করি ঘৃণা করি। আলোক ধরপড়িয়ে উঠে বসে। শামিন চমকে ওঠে। দুজন দুজনের দিকে হতভম্ব হয়ে তাকিয়ে আছে। কিছুক্ষণ যেতেই আলো কঠিন গলায় বলে।
আপনি একটা বাচ্চার সাথে এসব কি বলছেন? মিমিক্রি করছি তোমার। আমতা আমতা করে বলে শামিন। এসব কেন বলছেন? ও এসবের কি বোঝে? কমন ডায়লগ বলছি তোমার, আপাতত এটা মাথায় এসেছে। আলো শামিনের দিকে শীতল চোখে তাকিয়ে আছে। শামিন নরম গলায় বলে। কি জ্বালা, আচ্ছা সরি। আলো বিড়বিড় করে বলে। নিজের কোনো ভালো স্বভাব তো নেই, আর বাচ্চাটাকেও ভুলভাল কথা বলছেন। শামিন লজ্জিত ভঙ্গিতে বসে আছে। ইহান আলোকে বলে। বকতো কেন? বলো বাবাকে তুমি। দানো বলো মা, বলো বাবা খুব ভালো মিমিক্রি করতে পারে। আমিও খুব মিমিক্রি করতে পারি, দেখবে তুমি। ইহান উৎসাহী আনন্দের সাথে মাথা নাড়ায়। আলো বলে। তোমার বড় বাবার মিমিক্রি করে দেখাই। ইহান মাথা নাড়াতে থাকে। তার চোখ দেখে মনে হচ্ছে সে খুবই উত্তেজিত। শামিন একদৃষ্টিতে আলোর দিকে তাকিয়ে আছে। আলো গলা খাকারি দিয়ে একটু নড়ে চড়ে বসে। তারপর ইহানের দিকে তাকিয়ে কণ্ঠে গম্ভীর পুরুষালী ভাব এনে বলতে থাকে। আমি শামিন ইয়াসার মির্জা, যেটা নিষেধ করেছি সেটা করবে না, তাহলে আমি একদম বরদাস্ত করব না। আলো, ওটা করবে না, তাহলে আমি একদম বরদাস্ত করব না। আলো, বাড়াবাড়ি করবে না, তাহলে আমি একদম বরদাস্ত করব না। আলো। অবিকল শামিনকে নকল করে কথাগুলো বলে চুপ হয়ে যায়। ইহান চোখ বড় বড় করে আলোর দিকে তাকিয়ে আছে। শামিন বলে ওঠে। কিন্তু আমি সব কিছুই বরদাস্ত করে গিয়েছি বরাবর। তোমার সব জেদ, ঔদ্ধত্যপূর্ণ আচরণ, তোমার গালাগাল, তোমার বাড়াবাড়ি, এত হম্বিতম্বি করেও তোমাকে দেখলেই কেমন মিইয়ে যেতাম। ইচ্ছে করতো না কঠোর হতে, একেবারেই না। আলো চুপ করে থাকে। শামিন বলতে থাকে। একটা স্বামী নিয়ে আসার জন্য একটা অদৃতা আলোর দরকার ছিল সম্ভবত। থ্যাঙ্কস আলো, আমার জীবনে লাইট ফিরিয়ে আনার জন্য। শেষের বাক্যটা বলে শামিন মৃদু হাসে। আলো কয়েক মুহূর্ত চুপ করে থেকে ইহানকে বলে। চলো শুয়ে পড়ো, কাল সকালে আমি তোমাকে একটা রাজার গল্প বলবো, একটা দুষ্টু রাজার। ইহানকে আগলে নিয়ে আলো শুয়ে পড়ে। শামিন বলে ওঠে। সেই রাজার নাম কি শামিনিয়াসার মির্জা? আলো কোনো কথা বলে না। ইহানের মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। শামিন বলতে থাকে। তাহলে প্লিজ 6টা রানী রেখো গল্পে। ছোট রানীর নাম রাখবে আলো। বাকি রানীদের নামও বলে দিন। ঠান্ডা গলায় বলে আলো। বড় রানীর নাম আলো, মেঝো রানীর নাম আলো, সেজ রানীর নাম আলো, চতুর্থ রানীর নাম আলো, পঞ্চম রানীর নামও আলো। আলো কিছুক্ষণ চুপ করে থেকে বলে। ইহান ঘুমিয়েছে, বাতিটা প্লিজ নিভিয়ে দিন। শামিন বাতি নিভিয়ে দিয়ে শুয়ে পড়ে। আলো বলতে থাকে। সামান্য একটা গল্প জানেন না? কখনো কোনো গল্প শোনেননি? শুনেছি নেতাজি সুভাষচন্দ্র বসুর গল্প, বঙ্গবন্ধুর গল্প, শেরে বাংলা, একে ফজলুল হকের গল্প, আমি এনাদের গল্পই শুনেছি। আলো নাটকীয় ভঙ্গিতে বলে। তাই? তাহলে নিশ্চয়ই রাজনৈতিক জীবনে এদের আদর্শ মেনে চলেন। শামিন একটু ভাব নেওয়ার চেষ্টা করলো। খুশি খুশি গলায় বলতে থাকে। অবশ্যই অবশ্যই। তা এদের মধ্যে কোন নেতা মেয়ে তুলে এনে বিয়ে করেছে? বঙ্গবন্ধু সুভাষচন্দ্র বসু নাকি ফজলুল হক? ভাগ্যিস অন্ধকার ছিল, নয়তো আলো শামিনের বেলুনের মতো চুপসে যাওয়া মুখটা দেখতে পেয়ে খুব হেসে নিত। শামিন কোনো কথা বাড়ায় না, মনে মনে বলে। হ্যাঁ, ঘাট হয়েছে আমার। তোমাকে জব্দ করতে গিয়ে এখন নিজে ফেঁসে বসে আছি। এই একটা অপবাদ আমাকে তুমি মৃত্যুর আগের দিন পর্যন্ত দিয়ে যাবে সম্ভবত। মৃত্যু শয্যায় যখন আমাদের নাতি নাতনি আমার মুখে পানি দিতে আসবে, তখনও তুমি এই কথাগুলো জপ করতে থাকবে। আগে যদি জানতাম তুমি কি চিজ, তাহলে সেদিন তুলে আনা তো দূরে থাক, 100 হাত দূরে থাকতাম তোমার থেকে। এখন কিছুই করার নেই, ভালোবেসে ফেঁসে গিয়েছি আসিয়া। রাত 1:30টার কাছাকাছি হঠাৎ গায়ে কারো হাত পড়তেই আলো ঘুম থেকে লাফিয়ে ওঠে। অন্ধকারে টের পেল ইহান তাকে আঁকড়ে ধরে রেখেছে। শামিনেরও হুট করে ঘুম ভেঙে যায়। সুইচ টিপে বাতি জেলে আলোর দিকে তাকায়। কিছুক্ষণ তাকিয়ে থেকে অস্ফুট স্বরে বলে। মা ভেবে তোমাকে জড়িয়ে ধরেছে হয়তো, দাও আমার কাছে। থাকুক। ইহানের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে আলো বলে। শামিন বলে। তুমি শিওর? অসুবিধা নেই তো? না, আপনি ঘুমান।
কথাটা বলে ইহানকে জড়িয়ে ধরে আলো দু চোখ বন্ধ করে ফেলে। শামিন বাতি নিভিয়ে আবারও শুয়ে পড়ে। দিন দিন এ বাড়ির সবার প্রতি এই কঠিন মানবীর দরদ দেখতে পাচ্ছে সে। ঈশিতার বিড়ালটাও এর কাছে খুব আদর পায়, শুধু তাকেই দরদ দিয়ে দেখে না, তার হাতের ক্ষতটার দিকে দূর থেকে তাকিয়ে জিজ্ঞেস করে, ব্যথা সেরেছে? কেন, একটু কাছে এসে হাতটা ছুঁয়ে দেখলে কি হয়? মহাভারত অশুদ্ধ হয়ে যায়? বিরক্তিকর একটা নারী, উপন্যাসের সব থেকে বিরক্তিকর নায়িকা। মনে দয়া মায়া দেয়নি সৃষ্টিকর্তা। ভোর রাতের দিকে ইহানের ঘুম ভেঙে যেতেই উঠে বসে, চোখ ডোলে একবার আলোকে আর একবার শামিনকে দেখে শামিনকে ডাকতে থাকে। দুজনেই গভীর ঘুমে আচ্ছন্ন। শামিন কোনো সাড়া দেয় না। ইহান বিছানা থেকে নেমে পড়ে, গুটি গুটি পায়ে দরজার কাছে গিয়ে দেখে দরজার সিটকিনি তোলা। একটা চেয়ার টেনে সেটার উপরে উঠে দরজাটা খুলে ফেলে ইহান। তারপর মাম্মা পাপার ঘরে চলে যায়। ঘুমের মধ্যে আলো টেরও পেল না সে শামিনের একেবারে কাছে চলে এসেছে। ইহান ভেবেই শামিনকে আঁকড়ে ধরেছে এক হাত দিয়ে। হুট করে শামিনের ঘুম ভেঙে যায় গায়ের ওপর নরম স্পর্শ পেয়ে। চোখ মেলে তাকাতেই চোখ দুটো ছানা বড়া হয়ে যায় তার। একবার তার গায়ের উপর আলোর হাতটার দিকে, আর একবার আলোর মুখের দিকে তাকায়। মেয়েটার কপালের কাছের চুলগুলো এলোমেলো হয়ে আছে। শামিন সংকোচের সাথে চুলগুলো সরিয়ে দেয়। এখন কি করবে সে? এই ভদ্র মহিলাকে ঘুম থেকে তুলে দেখিয়ে দেবে তার কীর্তি? খুব তো সারাদিন শামিনকে দোষারোপ করে। এখন শামিনের এই মহিলাকে লজ্জা দিয়ে শোধ তোলা উচিত। শামিন ডাকতে গিয়েও ডাকে না, মনে মনে বলে, না স্বামিনিয়া স্যার, এই ভুল করিস না। এই মহিলা দেখলে উল্টো তোকেই বলবে যে তুই ওর হাত এনে নিজের গায়ে রেখেছিস। ওর কোনো দোষ নেই। কিছুক্ষণ চুপচাপ থেকে শামিন আলোকে না দেখে ধীরে ধীরে হাতটা সরিয়ে দেয়। কলিং বেলের আওয়াজে আলো এদিকে ওদিকে তাকিয়ে কাউকে না দেখতে পেয়ে নিজেই এগিয়ে যায়। দরজা খুলে দেখতে পায় শামিন ইয়াসারের দলের ছেলেরা বাইরে দাঁড়িয়ে আছে। আলোকে দেখতে পেয়ে সবাই আহ্লাদে আটখানা হয়ে একে একে বলতে থাকে, আসসালামু আলাইকুম ভাবি। 7 জন পরপর সালাম দেয়। আলো কিছুক্ষণ চুপ করে থেকে সালামের উত্তর দেয়। রাহাত মুখ হাসি হাসি করে বলে, বাড়িতে ঢুকতে দেবেন না ভাবি? আলো দরজা থেকে সরে দাঁড়ায়, ভদ্রতার সাথে বলে, আপনারা বসুন। ভাই কি ঘুমাচ্ছে ভাবি? আরাব জানতে চায়। আলো কিছু বলার আগেই আরাব বলে, প্লিজ একটু ডেকে দিন। আলো মাথা নাড়িয়ে দোতলায় চলে যায়। ঘরের মধ্যে কাউকে দেখতে পাচ্ছে না। বারান্দা থেকে শামিন ঘরে ঢুকতেই আলো বলে ওঠে, নিচে আপনার পাশে আছি, ভাইয়ারা এসেছে। শামিন অবাক হয়ে বলে, পাশে আছি ভাই মানে? আপনার দলের ছেলেরা সারাক্ষণ আপনার পেছনে পেছনে পাশে আছি ভাই, সহমত ভাই, রাজপথ সারি নাই ভাই, এইসব বলে ঘুরে বেড়ায় যারা। শামিন শীতল চোখে আলোর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে, সব সময় খোঁজা মেরে কথা বলো কেন বলো তো? এই যে শহরে কোনো প্রসূতি মায়ের রক্তের প্রয়োজন পড়লে কারা ছুটে যায়? আমার ছেলেরা। দিন নেই রাত নেই, সবার বিপদে আপদে পাশে দাঁড়াতে প্রস্তুত। আর আমার প্রতিনিধিরা সব থেকে বিবেচক এবং যোগ্য। আলো কিছু না বলে আলমারি থেকে শামিনের একটা পাঞ্জাবি বের করে বিছানার উপর রেখে বলে, এটা পড়ুন। শামিন পাঞ্জাবিটা তুলে নিয়ে আলোর দিকে সরু চোখে তাকিয়ে বলে, ব্যাপার কি বলো তো? হঠাৎ এত কর্তব্য পরায়ণ হয়ে গেলে যে? আলো বলে, এসব আপনার বোন গুছিয়ে রেখে গিয়েছে, আপনাকে এটা পরিয়ে নতুন জামাই সাজিয়ে ও বাড়িতে নিতে বলেছে। তার করা আদেশ। এত বিরক্তিকর আপনার এই বোনটা। ভাইয়ের প্রতি কি আহ্লাদ, সারাক্ষণ ভাইয়ের এটা কেন গুছিয়ে রাখুনি, এটা কেন ধুয়ে রাখুনি, কোনো দিন না জানি বলে বসে, আমার বুড়ো দামরা ভাইয়ের সর্দি কেন মুছিয়ে দাওনি। শামিন হতভম্ব হয়ে তাকিয়ে থাকে আলোর দিকে। আলো শামিনের দৃষ্টি উপেক্ষা করে চলে যেতে যেতে বলে, তাড়াতাড়ি নিচে যান, আপনার রক্ত সৈনিকরা বসে আছে তাদের প্রাণপ্রিয় অভিভাবকের জন্য।
রাশিয়া আর ইউক্রেন কবে চূড়ান্ত শান্তি চুক্তি সই করবে তাদের শান্তি চুক্তির কথা জানা নেই, কিন্তু আলোর সামনে সে এক রাশিয়া আর ইউক্রেনকে বসে খাবার খেতে দেখছে, তাও আবার রাজনৈতিক আলোচনা করতে করতে। আলো নিজের প্লেটের ভাত নাড়াচাড়া করতে করতে একবার আতায়ুর আলম একবার স্বামী নিয়াসার মির্জার দিকে তাকাচ্ছে। খাবার টেবিলে তারা 5 জন খেতে বসেছে। আচান, আয়াত, আতায়ুর আলম এবং আলো। রেহিনা সবার প্লেটে খাবার পরিবেশন করে দিচ্ছে। রাজনৈতিক আলোচনা বেশ রসালো মনে হচ্ছে। সামনে এত ভালো ভালো খাবার রেখে এরা বর্তমান সরকারের পক্ষে বিপক্ষে বিতর্ক করছে। আর এটা খাবার টেবিল নাকি টক শো? আতায়ুর আলম খুব সুন্দরভাবে স্বামী নিয়াসার মির্জাকে বর্তমান সরকারের খারাপ দিকগুলো বলছে। জবাবে স্বামী নিয়াসার তার দলীয় সরকারের ভালো ভালো দিকগুলো তুলে ধরছে। আলোর রীতিমতো মাথা ধরে গিয়েছে। হুট করে গলায় মাছের কাঁটা বিদ্ধেই সে বিষম খেয়ে কাঁচতে শুরু করে। আতায়ুর আলম এবং শামিন উভয়েই আলোচনা থামিয়ে একই সাথে একই মুহূর্তে দুটো পানির গ্লাস আলোর দিকে এগিয়ে দেয়। আলো কাশি থামিয়ে দুজনের দিকে তাকিয়ে থাকে। আলো তাদের কারো গ্লাসই নেয় না, নিজে একটা গ্লাসে পানি ঢেলে খেয়ে নেয়। দুজনে গ্লাস নামিয়ে রেখে আবারও বিতর্কে মেতে ওঠে। রেহেনা শামিনের প্লেটে মাংস তুলে দিতে চায়। শামিন বাধা দিতে গেলে আচমকা শামিনের গায়ে পড়ে যায়। তড়াক করে লাফিয়ে ওঠে শামিন। সাদা রঙের পাঞ্জাবিটা মাংসের ঝোল লেগে একেবারে শেষ। আতায়ুর আলম বিরক্ত হয়ে রেহেনাকে বলে, তুমি জামের প্লেটে মাংস না দিয়ে গায়ে দিচ্ছ যে? রেহেনা কাছু মাছু মুখ করে দাঁড়িয়ে আছে। কি একটা লজ্জার ব্যাপার। আলো ফিক করে হেসে ফেলে। রেহেনা দূর থেকে চোখ রাঙানি দেয় আলোকে। আতায়ুর আলম আলোর দিকে তাকিয়ে বলে, ওকে ঘরে নিয়ে যাও আম্মু, আমার একটা নতুন পাঞ্জাবি বের করে দাও। শামিন আলোর দিকে তাকিয়ে আছে। কতটা ছেলে মানুষ হলে অন্যের বিপদে এভাবে হাসতে পারে? এই মেয়েটা সত্যিই দুর্বোধ্য। আলো হাসি থামিয়ে শামিনের রাগান্বিত দৃষ্টি দেখে কিছুটা ঘাবড়ে যায়। তারপর হাত ধুয়ে উঠে দাঁড়িয়ে নরম গলায় বলে, আসুন। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে ঘুরিয়ে ফিরিয়ে দেখছে শামিন। শ্বশুরের পাঞ্জাবি গায়ে তাকে খুব একটা খারাপ লাগছে না। আলো তার পেছনে দাঁড়িয়ে তার কর্মকাণ্ড দেখছে। শামিন এক পলক আলোকে দেখে নিয়ে পাঞ্জাবির বোতাম লাগাতে লাগাতে বলে, একেবারে শ্বশুরের জামাই লাগছে না বলো? আলো ঠান্ডা গলায় বলি, আমার আব্বুকে বেশি সুন্দর লাগে এই পাঞ্জাবিটাতে। শামিন ঠান্ডা হেসে বলে, জানি প্রত্যেকটা মেয়ের কাছে নিজের বাবাই সব থেকে হ্যান্ডসাম পুরুষ। তুমি আর তোমার আব্বু একে অপরের জন্য জান বের করে দাও। এই অনুভূতির আপনি কি বুঝবেন এখন? নিজে যখন মেয়ের বাবা হবেন তখন বুঝবেন। শামিন আলোর দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে বলে ওঠে, আমি মেয়ের বাবা হব? তাহলে তো তুমিও মেয়ের মা হবে। আলো থতমত খেয়ে যায়। তার মুখ দেখে কিছুক্ষণ তাকে বুঝতে চেষ্টা করলো শামিন। লজ্জা নাকি জড়তা, কোনটা ছেয়ে আছে তার সামনের নারীটির মুখমণ্ডলে? কিছু সময় তাকিয়ে থেকে আলোকে পাশ কাটিয়ে চলে যেতে যেতে মৃদু স্বরে বলে, তোমার মুখে ফুল চন্দন পড়ুক আসিয়া। তলপেটের নিচটা কেমন অবশ হয়ে যাচ্ছে বারবার, আবার হঠাৎ করে অসহ্য যন্ত্রণায় বিষিয়ে উঠছে কখনো কখনো। যন্ত্রণায় হাত দিয়ে বসে আছে সে। জামিল ফিরছে নিজে বাইক চালিয়ে, এত দূরের রাস্তা পাড়ি জমিয়েছে। যাত্রাপথে চিন্তায় ফেলতে চাচ্ছে না লোকটাকে হেনা, তাই তাকে কিছু বলেনি। ঈশিতা ফোন থেকে চোখ সরিয়ে হেনার দিকে তাকিয়ে পড়ল। কোনো সমস্যা ভাবি? কেমন অস্বাভাবিক লাগছে তোমাকে? হেনা মাথা নাড়িয়ে বলল, কিছু না ঈশিতা, ফলস পেইন সম্ভবত। ঈশিতা আবারও নিজের কাজে মন দেয়। তার তো এসব ব্যাপারে কোনো ধারণা নেই। মেজো ভাবির আছে, কিন্তু মেজো ভাবি বাড়িতে নেই। ভাইয়াকে নিয়ে তার অসুস্থ মাকে দেখতে গিয়েছে। ব্যথাটা বাড়ছে হেনার। মুখমণ্ডল নীল হয়ে আছে। ঈশিতা ফোন নিয়ে উঠে দাঁড়ায়। শান্ত ফোন দিচ্ছে। গেস্টরুমের ব্যালকনিতে গিয়ে কিছুক্ষণ কথা বলে নিয়ে ফিরে আসে হেনাকে দেখে। তার ভালো ঠেকছে না হেনার এই অবস্থা। কণ্ঠে উৎকণ্ঠা নিয়ে বলে, এক গ্লাস দুধ এনে দিই। হেনা হাঁপাতে থাকে। ঈশিতা রান্নাঘরের দিকে যায়। গ্লাসে দুধ ঢেলে নিয়ে এসে ঘরের দরজায় দাঁড়ায়। তারপর গ্লাসটা রেখে সিঁড়ির দিকে দৌড়ে যায়। শামিন ঘরের বাতি নেভাতেই যাচ্ছিল, এমন সময় দরজার ঈশিতা ধাক্কা দিতে থাকে।
দরজা খুলে বোনের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায় শামিন। ঈশিতা হাঁপাতে হাঁপাতে বলে। হেনা ভাবি পেইন হচ্ছে। আলো কথাটা শুনে দৌড়ে নিচে চলে যায়। ঈশিতা তার পিছু পিছু যায়। শামিন সাথে সাথে সিটি হসপিটালে ফোন করে অ্যাম্বুলেন্স ডেকে নিয়ে নিচে যায়। ব্যথায় কাতরাতে থাকে হেনা। হাঁটু গেড়ে বসে হেনার হাত ধরে রাখে আলো। খুব মায়া লাগছে মেয়েটার জন্য। একটা আপন মানুষও কাছে নেই, তাই সম্ভবত ভরসা করতে পারছে না কাউকে। হেনার ফোনে বারবার জামিল ফোন দিয়ে যাচ্ছে। ঈশিতা ফোনটা ধরে জামিলকে হেনার সুস্থতার কথা জানায় হেনার অনুরোধে। আসলে তো নিজেই দেখবে, এখন টেনশন দেবার প্রয়োজন কি? আরও কিছুক্ষণ বসে থেকে উঠে দাঁড়ায়। দ্রুত পায়ে লিভিং রুমে গিয়ে শামিনকে বলে। কি করবেন? অ্যাম্বুলেন্স ডেকেছি, আসছে পথে। আলো অবাক হয়ে বলে। গাড়ি আছে তো আপনার? গাড়িটা কোনো কাজে ব্যবহার করবেন শুনি? শুধু মেয়ে তুলে আনার জন্য? চলুন বের হই, অ্যাম্বুলেন্স আসতে আসতে অনেক সময় লেগে যাবে। আপনার শহরে ফুড পান্ডার ডেলিভারি ম্যান আপনার ওই সিটি হসপিটালের অ্যাম্বুলেন্স সার্ভিসের থেকেও ফাস্ট। শামিন শীতল চোখে আলোর দিকে তাকিয়ে আছে। এই পরিস্থিতিতেও মেয়েটা তাকে খোঁচা মেরে কথা বলতে ছাড়ছে না। ঠান্ডা গলায় বলে। গাড়িটা গ্যারেজে আছে, বাইক নিয়ে বের হব, বলো। আলো কিছুক্ষণের জন্যে চুপ হয়ে যায়, কিন্তু সে নিজের ভুল স্বীকার করবে না। তাকে তো জিততেই হবে, তাই বলে ওঠে। আরেকটা গাড়ি কিনতে পারেন না? এত টাকা দিয়ে কি করবেন? শামিন বোকার মতো তাকিয়ে আছে আলোর দিকে। তারপর আলোকে জব্দ করার জন্যে বলে ওঠে। তোমার ডেলিভারির আগে কিনে ফেলবো, যাতে একটা গাড়ি গ্যারেজে থাকলে অন্যটাতে করে তোমাকে হসপিটালে নিয়ে যেতে পারি। এখন চুপচাপ দাঁড়িয়ে অ্যাম্বুলেন্সের অপেক্ষা করো। বেশি ঠোঁট নাড়ালে চুপ করিয়ে দেওয়ার অনেক উপায় আছে আমার কাছে। কোনো রকম বাইকটাকে সিটি হসপিটালের সামনে দাঁড় করিয়ে রুদ্ধশ্বাসে ভেতরে ছুটে যায় জামিল। তার শরীরের সমস্ত শক্তি ফুরিয়ে আসছে যেন। দোতলার 3 ব্লকের অপারেশন থিয়েটারের সামনে গিয়ে দাঁড়িয়ে যায় সে। অপারেশন থিয়েটারের সামনে পায়চারি করছে সবাই। জামিলকে দেখে দাঁড়িয়ে পড়ে শামিন। ধীর পায়ে জামিল এগিয়ে যায়। ঈশিতা নরম গলায় বলে। ওয়াটার ব্রেক হয়েছে হঠাৎ, সি সেকশন ছাড়া পসিবল ছিল না জামিল ভাই। জামিল ক্লান্ত ভঙ্গিতে একটা বেঞ্চিতে ধপ করে বসে পড়ে। হাঁপাতে হাঁপাতে বলে। একটু পানি খেতে চাই। আলো পানির বোতল এগিয়ে দিতেই পুরো বোতল খালি করে ফেলে। শামিন জামিলকে দেখছে। একটা সময় এসব শামিনের কাছে বাড়াবাড়ি মনে হতো। এখন থিয়েটার থেকে একজন নার্স বের হয়ে আসে, তার হাতে কাপড় মোড়ানো ছোট্ট একটি প্রাণ। দোতলার ব্লক 3 পুরো এরিয়া কাঁপিয়ে গলা ছেড়ে চিৎকার দিয়ে জানান দিচ্ছে, আমি এসে গিয়েছি। জামিল নার্সের দিকে তাকিয়ে আছে বোকার মতো। নার্স সবার মুখের দিকে তাকিয়ে বলতে থাকে, বাচ্চার বাবাকে। শামিন নার্সকে ইশারা করে দেখিয়ে দেয় জামিলকে। নার্স এগিয়ে গিয়ে আনন্দিত গলায় বলে, ধরুন আপনার ছেলে, আপনার ওয়াইফ ঠিক আছে, একটু পরে কেবিনে শিফট করা হবে। জামিল উঠে দাঁড়ায়, কাঁপা কাঁপা হাতে বাচ্চাটাকে কোলে তুলে নেয়। বিস্ময়ে অভিভূত হয়ে বাচ্চাটার মুখের পানে তাকিয়ে থাকে। এ তার ছেলে? সে বাবা হয় এই ছেলেটার? শামিন গলার স্বর উঁচু করে বলে। হেনাকে স্বর্ণের চেইন দেওয়া হবে জামিল। জামিলের চোখে পানি ছলছল করছে। সে মুখে হাসি হাসি করে মজার ছলে বলে, কিন্তু ছেলে হলে আমাকে নতুন বাইক দেওয়ার কথা ছিল ভাই। যে ওই প্রাণটাকে 10 মাস নিজের ভেতরে ধারণ করেছে তাকে উপহার দিতে হয়। তুই কোথা থেকে উড়ে এসে 1 ফোঁটা চোখের পানি ফেলে বাইক হাতিয়ে নিবি? উপহার হেনা পাবে, একজন মা পাবে। আলো দেওয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে শামিনের দিকে তাকিয়ে আছে। লোকটাকে সে জানতে চাইছে, ঠিকভাবে জানতে পারছে কি? সবকিছু কি এতটাই পরিষ্কার? আশেপাশে তাকিয়ে কাউকে না দেখতে পেয়ে আলো শামিনের দিকে এগিয়ে যায়। তার হাতে একটা গ্লাস। করিডোরে এখন কেউ নেই। ঈশিতা এবং জামিল হেনার কেবিনে। শামিন একটা চেয়ারে চুপচাপ বসে আছে। আলো গিয়ে শামিনের পাশের চেয়ারটাতে বসে। শামিন মাথা তুলে আলোর দিকে তাকায়। আলো জড়তা কাটিয়ে তার হাতের গ্লাসটা ধীরে ধীরে শামিনের দিকে এগিয়ে দিয়ে বলে, এটা খেয়ে নিন। শামিন অবাক হয়ে বলে, কি এটা? ডাবের পানি। হেনাকে রক্ত দিয়েছেন, তারপর কিছু মুখেও দেননি।
আমিও রক্ত সৈনিক, এসবে আমার অভ্যাস আছে। বাড়িতে গিয়ে 1 প্লেট ভাত আর ঋতুর হাতের শিং মাছের ঝোল খাবো, সব ঠিক হয়ে যাবে। আপনার দম আছে। হ্যাঁ, তা ঠিক বলেছ, নয়তো তোমার সাথে সংসার করার স্বপ্ন দেখি। কেন, আমার সাথে সংসার করা ভয়ঙ্কর ব্যাপার নাকি যে দম থাকতে হয়? না, সাধনার ব্যাপার। আশ্চর্য মাথা নিচু করে ক্লাসটা ধরে রেখেছে। শামিন আর চোখে এক পলক আলোর দিকে তাকিয়ে মনে হেসে গ্লাসটা নেয়, ভাবের পানিটা খেয়ে নিচু স্বরে বলে, এখন তো সব ঠিক আছে, বাড়িতে যেতে চাও? কষ্ট হচ্ছে তোমার? তাহলে ঈশিতা আর তোমাকে বাড়িতে পাঠিয়ে দিই। আর আপনি? আমি পরে যাব, সকালে। আমরাও সকালে যাব। আলো অস্ফুট স্বরে বলে। শামিন আলোর দিকে তাকায়। আলো মাথা নিচু করে বলে, হসপিটাল থাকতে কোনো অসুবিধা হয় না আমার, বেশিরভাগ সময় তো হসপিটালে থাকতে হয়েছে আমাকে। চুপচাপ বসে থাকে দুজন। কিছুক্ষণ পরে শামিন বলে, বাড়িতে গিয়ে সকালে সব কিছু গুছিয়ে নেবে, সব কিছু বুক করে রেখেছি, পরশু সকালে ফ্লাইট। নিজের জিনিসপত্র গুছিয়ে নিতে গিয়ে আলো চিন্তায় পড়ে গিয়েছে। শাড়ি, প্রয়োজনীয় জিনিস সব কিছু নিয়েছে। আর কি নেবে? আলো কখনোই দেশের বাইরে যায়নি, তার কোনো ধারণাও নেই। শামিন আর চোখে একবার আলোকে দেখে বলে, ও দেশে গিয়েও কি শাড়ি পরবে? আলো শামিনের দিকে তাকায়। হঠাৎ শামিন বলে ওঠে। রেডি হও। আলো অবাক হয়ে বলে, কেন? বাইরে যাব এখন আমরা। কিন্তু কোথায়? ভুলে গিয়েছিলাম, তোমাকে শুধু শাড়ি কিনে দেয়া হয়েছে, তোমার জন্য কিছু ড্রেস কিনবো, চলো। আলো আমতা আমতা করে বলে, ড্রেস মানে? সালোয়ার কামিজ। দরকার নেই, শাড়ি পরতে পরতে আমার অভ্যাস হয়ে গিয়েছে। আলো লাগেজ রেখে উঠে দাঁড়ায়। শামিন ওয়ালেট আর ফোনটা হাতে নিয়ে আলোর দিকে তাকিয়ে বলে, রেডি হওয়ার দরকার নেই, ঠিকই লাগছে তোমাকে, এখনই চলো। আলো 5-7 বার আগেই শামিন আলোর হাত ধরে। আলো চমকে উঠে শামিনের এমন আচমকা স্পর্শে। আলোর চোখের দিকে তাকিয়ে শামিন বলে, চলো। নিজে পছন্দ করে কিছু স্টিচড সালোয়ার কামিজ কিনে নেয়। আলো শুধু চুপচাপ দাঁড়িয়ে থাকে শামিনের পাশে, সংকোচ নিয়ে। শোরুমের মালিক শামিনের সাথে হেসে হেসে কিছু পার্সোনাল কথাও বলছে। বিল মেটানোর আগে শামিন আলোকে বলে, ট্রায়াল রুমে গিয়ে দেখতে চাও? আলো মাথা নাড়ায়। শামিন বলে, দরকার নেই, আমার পছন্দ বরাবর খুবই ভালো, সেটা পোশাক থেকে শুরু করে বউ যাই পছন্দ করি না কেন বেস্ট হয়ে থাকে। আলো দাঁড়িয়ে আছে। শামিন শপিং ব্যাগগুলো হাতে নিয়ে আলোকে বলে, চলো বাড়ি ফেরা যাক, তার আগে হেনাকে দেখে যাব। ভালো কথা, ওর জন্য একটা স্বর্ণের চেইন কিনতে চাচ্ছি, এবার তুমি আমাকে হেল্প করো, এসো। একটা গয়নার শোরুমে ঢুকে হেনার জন্য চেইন পছন্দ করতে থাকে আলো। চেইন পছন্দ করার দায়িত্ব আলোকে দিয়ে শামিন চারপাশটা দেখতে থাকে। মাথা ঘুরিয়ে এদিক ওদিক তাকাতেই হঠাৎ তার দৃষ্টি আটকে যায় একটা লকেটে। অনেক সিম্পল একটা লকেট, কিন্তু ভারী চমৎকার। ওই জেদি মেয়েটার গলায় ভীষণ মানাবে। আর চোখে আলোকে একবার দেখে শামিন বলে, পছন্দ করা হয়ে গিয়েছে চেইন? জি, এটা? এবার তুমি ওইখানে গিয়ে বসো, আমি বিল মিটিয়ে আসছি। গাড়ির হর্নের শব্দে কান ফেটে যাওয়ার উপক্রম। এ শহরের লোকজনের ধৈর্য এত কম কেন? মাত্র 2 মিনিট হয়েছে রাস্তাটায় জ্যাম লেগেছে। বিরক্ত হয়ে সবাই হর্ন বাজাতে শুরু করেছে। আলো ঘাড় ঘুরিয়ে শামিনের দিকে তাকায়। লোকটা সিটে হেলান দিয়ে আরাম করছে, যেন জ্যামের মধ্যে পড়ে থাকতে তার বেশ ভালো লাগছে। এভাবে কয়েক বছর বসে থাকতে পারবে সে। ভাব দেখে মনে হচ্ছে কেউ যদি এখন বলে আপনাকে আজ সারাদিন জ্যামে বসে থাকতে হতে পারে, এই লোকটা তখন ম্ল্যান হেসে বলবে, জি আচ্ছা, আমি বরং একটু ঘুমিয়ে নিই, জ্যাম কেটে গেলে ডেকে দেবেন। অবশ্য এই লোকটার প্রচুর ধৈর্য, তার প্রমাণ আলো পাচ্ছে। 2025 সালের সেরা ধৈর্যশীল পুরুষের অ্যাওয়ার্ডটা একে দিয়ে দেওয়া উচিত। শামিনের থেকে দৃষ্টি সরিয়ে গাড়ির জানালা দিয়ে বাইরে তাকায় আলো। একটা গাড়িও সামনে এগোচ্ছে না। শামিন স্টিয়ারিংয়ে হাত রেখে আর চোখে আলোকে দেখছে। মেয়েটা এত মনোযোগ দিয়ে কি দেখছে বাইরে? গাড়ির নাম্বার প্লেট? এই মেয়েটার মধ্যে একটা গোয়েন্দা গোয়েন্দা ভাব আছে, অথচ এ একজন ইংরেজি সাহিত্যের ছাত্রী। এর সাথে এর সাবজেক্ট বড্ড বেমানান। এর উচিত ছিল পুলিশে জয়েন করা। যা গালাগালি জানে, এর একটা গালি শুনলেই আসামি লজ্জায় সব বলে দিত।
রিমান্ডে নিতে হতো না। হঠাৎ গাড়ির জানালায় টোকা পড়ে। শামিন জানালার কাঁচ নামিয়ে দেয়। একটা 8-10 বছর বয়সী ময়লা ফ্রক পরা বালিকা শামিনের দিকে তাকিয়ে আছে। তার হাতে কিছু বেলি ফুলের মালা। বালিকাটি নিস্তেজ কণ্ঠে বলে ওঠে, মালা নিবেন ভাইয়া, তাজা ফুল। শামিন এক পলক মেয়েটির হাতের দিকে তাকিয়ে বলে, স্কুলে যাও না? যাই, আজ তো বন্ধ।